গভীর রাত, চারিদিকে ঘুটঘুটে অন্ধকার। অনেক আগেই সবাই গভীর ঘুমে ঢলে পড়েছে। দূরে, বহু দূরে মিটমিট করে আলো জ্বলছে। কিছু মুদি দোকান থেকে এই আলোগুলো আসছে। হয়তো কোনো রাত জাগা মানুষগুলির জন্য এই দোকানগুলি এখনো খুলে বসে আছে। আর কিছু হোক বা না হোক, একটু আদা চা আর একটা রুটি পেলে অনেকে বড্ড খুশি। রসুলপুর গ্রাম, এখানে খেটে খাওয়া মানুষের অভাব নেই। শহরের মতো কোলাহল না হলেও পাখির মিষ্টি ডাক আছে, আছে ধানের মন কাড়ার সুগন্ধ, আছে রাখালের বাঁশির সুর। দিন শেষে সবাই এক বুক সুখ নিয়ে ঘরে ফেরে। বিকেলে বাড়ির ঝি বউয়েরা গল্পে মেতে ওঠে। সব দিক দিয়ে সবার মনে আনন্দ যেন ধরে না। সাদিয়া আর সবার মতোই একটা মেয়ে, কিন্তু দেখতে অপরূপ সুন্দর। বিধাতা মনে হয় ওকে সব সৌন্দর্য ঢেলে দিয়েছেন। যেমন দেখতে মিষ্টি, ঠিক তেমনই ওর চরিত্র। সাদিয়া হাসলে মনে হয় সব সৌন্দর্য ওকে ঘিরে ধরেছে। অনেক ছোট থাকতেই বাবা মাকে হারিয়েছে। মাত্র এক সপ্তাহ এর ভেতরে দুজনে কলেরায় মারা যায়। সাদিয়ার মা ছিল খানদানি ঘরের মেয়ে, কখনো বোরকা ছাড়া চলাফেরা করত না। মেয়েটা ঠিক মায়ের মতো হয়েছে। সাদিয়া নানুর বাড়িতে থেকে কোরআনের হাফেজা হয়েছে, কিন্তু এর কিছুদিন পর ওর নানুকে হারায়। ওইটুকু মেয়ের জীবনে নেমে এলো কষ্ট। নিজের আপন চাচা ভাতিজির কষ্ট দেখতে না পেরে নিজের কাছে নিয়ে এলো। সেই থেকেই সাদিয়া চাচার কাছে। কিন্তু চাচা ভালো হলেও চাচি হচ্ছে বড্ড হিংসুটে মহিলা। সেটা সাদিয়া কিছুদিন পর থেকেই বুঝতে পারল। কিন্তু কোথায় যাবে ও? সবকিছু মেনে নিয়ে পড়ে থাকলো চাচা চাচির কাছে। সাদিয়ার এখন 18 বছর চলছে। ওর খুব ইচ্ছে ছিল লেখাপড়া শেষ করার, কিন্তু চাচি উঠে পড়ে লেগেছে বিয়ে দেওয়ার জন্য। সাদিয়ার বাবা ছিল গ্রামের ধনী একজন। সেই সুবাদে কম বেশি সবাই সাদিয়াকে চেনে, কিন্তু কেউ কখনো ওকে দেখেনি। সবসময় বোরকা পরে চলাফেরা করে। অনেক ছেলে সাদিয়াকে বিয়ে করতে চায়, কারণ সবাই লোকমুখে শুনেছে ও দেখতে যেন ডানা কাটা পড়ি। তাই তো সবাই ঘুমিয়ে গেলেও সাদিয়ার চোখে ঘুম নেই। পাশের ঘর থেকে একটু একটু কথা ভেসে আসছে। সাদিয়া বুঝতে পারছে আর কিছু না, হয়তো ওর বিয়ে দেওয়া নিয়েই চাচি ঝগড়া করছে চাচার সাথে। প্রায় দুজনের কথা কাটাকাটি হয়। সাদিয়ার আর 2 বছর আছে দাওরা পাশ করতে। চাচি কেন এমন করে সাদিয়া বুঝতে পারে না। এই তো সেদিন 2 বাচ্চার বাপের বয়সী এক লোকের সাথে বিয়ে দিতে চাইছিল, কিন্তু চাচা অনেক চালাকি করে বন্ধ করেছেন। সাদিয়া চাচা সহজ সরল মানুষ, নিজের বউয়ের সাথে পেরে ওঠেন না। ওর চাচি সবসময় ফোন দিয়ে আছেন কিভাবে সাদিয়ার কোনো দোষ বের করবেন। তাই তো আর চুপ করে রইলেন না। নিজের স্বামীর কাছে বললেন, শোনো, এই বলে দিলাম সাদিয়ার একটা বিহিত করো, না হলে কিন্তু আমি আমার 2 মেয়েকে নিয়ে বাপের বাড়িতে চলে যাব। আস্তে কথা বলো, এই এত রাতে কি শুরু করলে? বাপমা মরা মেয়ে বলেই এতদিন চুপ করেছিলাম। বলি এবার ওকে বিয়ে দাও। ওকে বিদায় করতে পারলে আমার মেয়ে দুটিকে ভালো ঘরে বিয়ে দিতে পারবো। বিয়ে কি মুখের কথা? ছেলে তো ভালো হওয়া লাগবে। ভাইজান মারা যাওয়ার আগে বলে গেছেন ওকে ভালো ঘরে বিয়ে দিতে। এমনকি ওর যে অর্থ সম্পদ সব যেন মেয়ের জামাইকে বুঝিয়ে দিই। তোমাকে কত করে বললাম আমার ভাইয়ের ছেলে রাসেল, ওর সাথে বিয়ে দাও, তুমি তা শুনলে না। তোমার ভাইয়ের ছেলে তো 3 বার জেল খেটেছে। কি ভাবছো আমি জানি না? ঠিক আছে, এই আমি বলে দিলাম, ওকে 1 মাসের ভেতর বিয়ে দিতে হবে, না হলে কিন্তু আগুন জ্বালিয়ে দেব। সাদিয়া চাচা আর কিছু না বলে অন্যদিকে ফিরে ঘুমাতে চেষ্টা করলেন। তার মাথায় একটা চিন্তা, একটা ভালো ছেলে কোথায় পাবেন। দেখতে দেখতে মেয়েটা বড় হয়ে গেছে। সাদিয়া সবকিছু শুনল। টপ টপ করে চোখ থেকে পানি পড়ছে। কোনো শব্দ নেই সেই কান্নায়, শুধু আছে বুকের বাপাশে চিনচিন করে ব্যথা, যেটা আস্তে আস্তে শুধু বেড়েই চলেছে। বড্ড মায়ের কথা মনে পড়ছে। বাবার উপরে একরাশ অভিমান এসে জমা হয়েছে। কেন এই দুঃখের সাগরে রেখে দুজনে একসাথে চলে গেল? আর যাবে যখন, ওকে কেন রেখে গেল একবারও ভাবল না এই অভাগী মেয়েটার কথা। একসময় ঘুমিয়ে গেল। হঠাৎ করে মুয়াজ্জিনের আজানের শব্দ কানে এলো। উঠে বসলো। একটু আগে ঘুমিয়েছে, এখনো ঘুম লেগে আছে চোখে। রাতের গড়িয়ে পড়া পানি এখনো শুকিয়ে আছে। পাশের রুম থেকে চাচার শব্দ পেল। চাচা উঠেছে, অজুর শব্দ শুনতে পেল। সাদিয়া আর কিছু না ভেবে এগিয়ে গেল দরজা খুলতে। এদিকে একটু আগে নাইট ক্লাব থেকে ফিরেছে সিয়াম। শহরের কোটিপতির ছেলে, আমেরিকা থেকে পড়ালেখা শেষ করে দেশে ফিরেছে। আমজাদ সাহেব তার একমাত্র ছেলে সিয়াম। ইসলামিক ধর্ম সম্পর্কে কোনো জ্ঞান তার নেই, এমনকি সে পছন্দ করে না। তার এক কথা, দুনিয়া হচ্ছে আনন্দের জায়গা, যতদিন বাঁচব শুধু আনন্দ করব। আমজাদ সাহেব ইতোমধ্যেই 3 বার হজ করে এসেছেন। তিনি চান ছেলেকে কোনো ধার্মিক মেয়ের সাথে বিয়ে দেবেন, কিন্তু ছেলে তো একেবারেই উল্টা। তিনি কি পারবেন ছেলেকে ভালো বানাতে? তিনি একটু আগে নামাজ পড়ে বাসায় এসেছেন। আসার সময় ছেলেকে দেখতে পেলেন মাতাল হয়ে ঘরে ফিরেছে। তিনি কিছু কথা না বলে ঘরে গিয়ে বসলেন। একটু পর তার সহধর্মিনী নার্গিস বেগম 1 কাপ চা নিয়ে এলেন। তিনি চায়ের কাপে চুমুক দিয়ে বললেন,
ছেলেটাকে দেশের বাইরে লেখাপড়া করতে পাঠিয়ে ভুল করেছে। সারা রাত নাইট ক্লাবে থেকেছে। আমার মান সম্মানের কোনো চিন্তা ওর নেই। নার্গিস বেগম বললেন, আমি বলি কি, আপনি ওর তাড়াতাড়ি করে বিয়ের ব্যবস্থা করে দিন। বিয়ে দিলে ভালো হয়ে যাবে, তখন ঘরের বউ ওকে ঠিক করে ফেলবে। তুমি ঠিক কথা বলেছ। কোথায় পাই একটা ধার্মিক মেয়ে? একটা মেয়ে আছে, আপনি রসুলপুর গ্রামের কথা শুনেছেন না? আমার ছোট ভাইয়ের শ্বশুর বাড়ি। চিনি তো। কেন, বিয়েতে তুমি আমি গেলাম একবার। কেন, কি হয়েছে সেখানে? আপনি বলার আগেই আমি আমার ভাইকে বলে রেখেছিলাম একটা মেয়ে ঠিক করে দিতে। ওদের পাশের বাড়িতে একটা মেয়ে আছে। মেয়েটা অনেক ধার্মিক, কোরআনের হাফেজা, দেখতে শুনতে নাকি অনেক সুন্দর। তাই নাকি? কিন্তু মেয়েটার বাবা মা নেই। তাতে কি, কোনো সমস্যা নেই। তুমি তোমার ভাইকে খবর পাঠাও। আমি 2-1 দিনের ভেতরে মেয়ে দেখতে চাই। আমি আর তুমি ওর বাবা মা হব, আর কি লাগে? একটা মেয়ে আসবে আমার ঘরে, এর থেকে আর কি খুশি হতে পারে? বিয়ে করতে হবে মানে? আমার জন্য তোমরা মেয়ে দেখবে, অথচ আমি জানি না? শোনো মা, তুমি বাবাকে বলে দাও আমি এখন কিছুতেই বিয়ে করব না। কিন্তু বাবা, তোর বাবাকে তো চিনিস, কত রাগী মানুষ। তোর ছোট মামার শ্বশুর বাড়ির কাছে একটা খুব ধার্মিক মেয়ে আছে, আর দেখতেও নাকি অনেক সুন্দর। তাই তোর বাবার ইচ্ছে সেই মেয়েকে 2-1 দিনের ভেতরে দেখতে যাবে। তুই না করিস না। কি বললে তুমি? মেয়েটা তাহলে হুজুর? বাহ, ভালোই। আমার জন্য তোমরা আর মেয়ে খুঁজে পেলে না। একে তো বিয়ে করতেই চাইছে না, তার উপরে একটা কালো বোরকা পরা ভূত বিয়ে করতে হবে। যদি বিয়ে করতে হয় কোনো আধুনিকা মডার্ন মেয়েকে বিয়ে করব, যেন বন্ধুদের সামনে বউকে নিয়ে চলতে পারি, কোনো গেও ভূতকে নয়। তুমি বাবাকে বলে দিও। এই বলে সিয়াম মায়ের সামনে থেকে চলে গেল। বিকেলে চায়ের টেবিলে বসে তিনি ছেলেকে কথাগুলো বলেছিলেন। সিয়ামের বাবা আমজাদ সাহেব বলেছিলেন ছেলের মতামত নিতে, কিন্তু সিয়াম যা যা বলে গেল তিনি এখন কিভাবে এগুলি স্বামীর কাছে বলবেন? তাহলে আমজাদ সাহেব বাড়িতে হুলস্থুল কাণ্ড বসিয়ে দেবেন। তিনি সবকিছু মানতে রাজি, কিন্তু ওনার কথা যদি কেউ না মানেন তাহলে খুব কঠিন রূপ ধারণ করেন। রাতে আমজাদ সাহেব খেয়ে দিয়ে আরাম করে বসলেন। এমন সময় সহধর্মিনী হাসি মুখে পান এগিয়ে দিলেন। তিনি হাতে পান দিয়ে বললেন, বুঝলে সিয়ামের মা, এই বাড়িতে সবকিছু থেকেও মনে হয় কি যেন নেই, একটা লক্ষ্যের অভাব বড্ড, যে এই সংসারটাকে সাজিয়ে গুছিয়ে রাখবে। তুমি সিয়ামকে বলেছ আমরা 2-1 দিনের ভেতর রসুলপুর গ্রামে যেতে চাই? জি বলেছিলাম। কি বললো? আপনার ছেলে এখন কিছুতেই বিয়ে করবে না, আর বিয়ে করলেও কোনো মডার্ন মেয়েকে করবে। কি বললে তুমি? ওর এত সাহস আমার মুখের উপরে কথা বলে? ছোটবেলা থেকে যখন যা বলেছে সেই আবদার পূরণ করেছে, কিন্তু এর ফল এত খারাপ হবে চিন্তাও করতে পারিনি। ওকে ভালো করে বলে দিও, আমার কথার অবাধ্য হলে ওকে আমি আমার সন্তান বলে পরিচয় দেব না। আমি যা করছি ওর ভালোর জন্যই করছি। কি রে দোস্ত, আজ এত চুপচাপ বসে আছিস? আরে তুহিন যে, কখন এলি? আমি তোর জন্য অপেক্ষা করছিলাম। কেন, কিছু বলবি? তুহিন, তুই তো জানিস আমি মডার্ন ভাবে চলতে পছন্দ করি। আমার কাছে জীবন মানে আনন্দ। বাবা কোথা থেকে একটা কালো বোরকা পরা মেয়ে পছন্দ করতে যাচ্ছে, এমনকি এটাও বলেছে আমি তার অবাধ্য হলে সমস্ত বিষয় সম্পত্তি থেকে আমাকে বঞ্চিত করবে। তাহলে তুই বিয়ে কর, তারপর বউয়ের সাথে পাক্কা হুজুর হয়ে যা। তোকে আমি উপদেশ দেওয়ার জন্য ডাকিনি। কি করব তাই বল। এক কাজ কর, বিয়েতে রাজি হয়ে যা। দেখবি তোর বউ তোর উপরে বিরক্ত হয়ে নিজেই চলে গেছে, তখন আঙ্কেলও তোকে কিছু বলতে পারবে না। উফ দোস্ত, কি বুদ্ধি দিলি। ঠিক বলেছিস, আমি এমন জব্দ করব সাপও মরবে, লাঠিও ভাঙবে না। এবার আমাকে ট্রিট দে। এত সুন্দর বুদ্ধি দিলাম। ঠিক আছে, আজ সারা রাত দুজনে মিলে মাল খাবো। এমন বুদ্ধি পেয়ে সিয়াম খুশিতে পাগল। ও কি পারবে সাদিয়াকে জব্দ করতে, নাকি নিজে জব্দ হয়ে যাবে? সাদিয়া, মা কোথায় গেলি? সাদিয়া ঘরে বসে বসে একটা হাদিসের বই পড়ছিল। চাচার কথা শুনে এগিয়ে এসে বলল, জি চাচা যান, বলুন। মারে, আমি জানি তোর জীবনে কত কষ্ট। তোর চাচি তোকে ভালো চোখে দেখে না। আমি তোকে আর কতদিন সামলিয়ে রাখবো? চোখে পানি ছলছল করছে, মাথায় হাত রেখে কথাগুলো বলছেন। আমি অনেক ভালো আছি চাচা যান, আমি সব বুঝি রে মা। শোন, আমাদের পাশের বাড়িতে যে ডাক্তার সাহেব আছেন, তিনি আমাকে আজ ডেকে বললেন তার বোনের একমাত্র ছেলে বিদেশ থেকে লেখাপড়া শেষ করে এসেছে। অনেক বড় লোক তারা, তোকে দেখতে আসতে চাইছে। আমি না করি না। তোর চাচিকে তো জানিস, উঠে পড়ে লেগেছে তোকে বিয়ে দেওয়ার জন্য। চাচা যান, আপনি আমার জন্য যে সিদ্ধান্ত নেবেন আমি রাজি আছি। সিয়াম বন্ধুর সাথে সলা পরামর্শ করে বাসায় এসে মাকে বলল, মা, তোমরা যখন এত করে চাইছো তাহলে আমার এই বিয়েতে কোনো আপত্তি নেই, কিন্তু কথা হচ্ছে এই মেয়ে দেখাদেখি করতে আমি পারবো না। সে কি কথা, তোর বউ তুই দেখবি না? তুমি আর বাবা দেখলেই চলবে, আমাকে এসবের মধ্যে জড়িও না। আর মনে মনে বলল, আমার বউ, সে তো কোনোদিনও আমার কাছে তার মর্যাদা পাবে না। শুধু সম্পত্তিগুলি আমার হাতে আসুক, তারপর দেখো কি করি। 2 দিন পর রসুলপুর গ্রামে আমজাদ সাহেব সহধর্মিনী সহ সাদিয়াকে দেখতে গেলেন। সাদিয়াকে দেখে খুব পছন্দ হলো। একটা মায়াবী চেহারা, এক পলক তাকালে মনটা ভরে যায়। আমজাদ সাহেব বেশি দেরি করলেন না। একটা সোনার নেকলেস সাদিয়াকে পরিয়ে দিয়ে বললেন, 1 মাসের ভেতরে পুত্রবধূ করে ঘরে তুলবেন। সবাই খুব খুশি। সাদিয়ার মনে হচ্ছে বহু বছর পর নিজের বাবা মাকে ফিরে পেল। অনেক আপন করে নিয়েছে আমজাদ সাহেব আর তার সহধর্মিনী। বারবার ডুকরে কান্না আসছে, আর একটা ভয় শুধু কাজ করছে, আমি কি পারবো তাদের সংসারে গিয়ে মানিয়ে নিতে? যার সাথে নিজের জীবন জড়াতে যাচ্ছে তাকেই তো দেখিনি,
সে দেখতে কেমন তাও জানা নেই। পারবো একটা অজানা মানুষকে সুখী করতে? দিন দিন সিয়ামের চলাফেরা বেপরোয়া হতে লাগলো। ওর যে দুদিন পর বিয়ে, একটা সহজ সরল মেয়ে ওর জীবনের সাথে জড়াতে যাচ্ছে, এই নিয়ে ওর কোনো চিন্তা নেই। ও মদ আর মেয়ে নিয়ে খুব খুশি। দেখতে দেখতে বিয়ের দিন চলে এলো। যথাসময় বিয়ের কাজ শেষ হলো। এখনো কেউ কাউকে দেখেনি। সাদিয়া বলে দিয়েছে, আমি বোরকা ছাড়া এক পাও এই ঘর থেকে বের হব না। সবাই নতুন বউয়ের কথা শুনে অবাক। বিয়ের দিনেও বোরকা? আমজাদ সাহেব খুব খুশি হলেন, কিন্তু সিয়াম রেগে আগুন। বন্ধুরা সব হাসাহাসি করছে। হুজুর বউ, কেউ কেউ উপহাস করতে লাগলো, কিন্তু সাদিয়া নিজের কথায় অটল। সিয়াম জানিয়ে দিল, আমি একান্তভাবে সাদিয়ার সাথে কথা বলতে চাই। সিয়াম সাদিয়ার বোরকা ছাড়া ঘর থেকে বের হবে না শুনে যেমন অবাক হলো, তেমনি রেগেও গেল। কোনো মেয়ে এতটা গেও হতে পারে, এটা ওর জানা ছিল না। সব থেকে বেশি রাগ হচ্ছে বন্ধুদের সামনে ওর ছোট হতে হচ্ছে। সবাই জানে সিয়াম কতটা মডার্ন, আর তারই বউ বোরকা ছাড়া শ্বশুর বাড়িতে যাবে না। কত বড় সাহস মেয়েটার! সে সাদিয়ার সামনে গেল। সাদিয়াকে নববধূর সাজে সাজিয়ে রাখা হয়েছে। দেখে মনে হচ্ছে জান্নাতি হুর দুনিয়ায় নেমে এসেছে। প্রথম দেখাতে একটু চমকে উঠল সিয়াম। কোনো মানুষ এতটা রূপসী হতে পারে ওর জানা ছিল না। কিন্তু সিয়াম ওর ওপরে এতটা রেগেছিল যে সাদিয়ার ওপরে ভালোবাসা তৈরি হতে পারেনি। ও কাছে গিয়েই বলল, আপনার সমস্যা কি? বোরকা ছাড়া চলতে পারবেন না? এখন আপনি আমার বিয়ে করা স্ত্রী, অতএব আমি যা বলবো আপনাকে সেভাবে চলতে হবে। সাদিয়া এই প্রথম সিয়ামকে দেখল। সিয়াম যে এভাবে এসে প্রথম দেখাতে কথাগুলো বলবে ও চিন্তাও করতে পারেনি। কথাগুলি শুনে হা হয়ে গেল। মনে মনে এই ভেবে কষ্ট পেল, আমি আমার স্বামীর প্রথম কথাটাই এভাবে শুনলাম। যাকে নিয়ে আমি সারা জীবন কাটাবো, তার আর আমার মধ্যে মন কষাকষির এতটাই পার্থক্য। তারপরও নিজেকে সামলিয়ে নিয়ে সিয়ামকে সালাম দিয়ে বলল, দেখুন, আপনি আমার স্বামী, আমি আপনার স্ত্রী। এই কথা যেমন ঠিক, তেমনভাবে এটাও ঠিক যে স্বামী যদি তার স্ত্রীকে শরীয়তের কোনো বিধান মানতে বাধা দেয়, তবে সেটা মানতে স্ত্রী বাধ্য নয়। সিয়ামের সমস্ত শরীর রাগে কাঁপছে। কত বড় সাহসী মেয়ের, যে সিয়ামের কথা শুনে হাজার হাজার মেয়ে ওঠে আর বসে। রাতকে দিন বলতে বললে তাই বলে। আজ তার সামনে এই মেয়ে শরীয়ত বোঝাচ্ছে। আমজাদ সাহেব এত সময় আড়ালে দাঁড়িয়ে সব শুনলেন। তিনি সাদিয়ার উপরে খুব খুশি হলেন। মনে মনে চিন্তা করলেন, এই মেয়েই পারবে আমার ছেলেকে ভালো পথে নিয়ে আসতে। তিনি ভিতরে ঢুকে ছেলেকে বললেন, সিয়াম, কি হচ্ছে সব? ও এখন আমাদের বাড়ির বউ, আর তুমি ভালো করে জানো আমাদের বাড়ির বউঝিরা বোরকা ছাড়া চলাফেরা করে না। তুমি যাও, নিজের জায়গায় গিয়ে বসো। বৌমাকে আমরা সেভাবেই নেব যেভাবে সে চাইবে। সিয়াম সাদিয়ার দিকে কিছু সময় থেকে বাবার উপরে কিছুটা রাগ করে চলে গেল। চিন্তা করলো, শুধুমাত্র বিষয় সম্পত্তির জন্য আজ তাকে এত কিছু মানতে হচ্ছে। একবার সব হাতের মুঠে আসুক, তখন দেখব এই মেয়ের এত অহংকার কোথায় থাকে। সাদিয়া শ্বশুরের কথায় খুব খুশি হলো। সে খাট থেকে নেমে শ্বশুরকে সালাম করলো। আমজাদ সাহেব সাদিয়ার মাথায় হাত দিয়ে দোয়া করে বললেন, মারে, তোমার হাতে আজ থেকে আমি আমার এই অধম ছেলেকে তুলে দিলাম। এখন থেকে ওর সব দায়িত্ব তোমার। ওকে একজন আদর্শ স্বামী করে গড়ে তুলবে। সাদিয়া ছলছল চোখে মাথা ঝুঁকে দাঁড়িয়ে রইল। তার আর বুঝতে বাকি নেই কি হতে চলেছে জীবনে। সাদিয়াকে মহিলারা ছাড়া বাইরের কেউ দেখতে পেল না। সিয়ামের বন্ধুদের ইচ্ছে ছিল একসাথে নতুন বউয়ের সাথে সেলফি তুলবে, কিন্তু সেই ইচ্ছেও পূরণ হলো না। কেউ কেউ এ নিয়ে খুব হাসাহাসি করলো। সিয়ামের রাগ চরম পর্যায়ে পৌঁছে গেছে। কি করবে ভাবতে লাগলো। সব কাজ শেষ করে নতুন বউ বাড়িতে আনা হলো। আমজাদ সাহেবের সহধর্মিনী নববধূকে ঘরে তুললেন। নিয়ম রীতি শেষ করে তাকে বাসর ঘরে বসানো হলো, কিন্তু আসার পর থেকেই সিয়ামকে দেখা যাচ্ছে না। আমজাদ সাহেব মনে মনে ভাবতে লাগলেন, নতুন বউ রেখে ছেলে কোথায় গেল? নিজের ছেলেকে ভালো করতে গিয়ে একটা সহজ সরল মেয়ের জীবনটা নষ্ট করলাম না তো? আনিকা দেখতে যেমন সুন্দরী, তেমনি ছলাকলা খুব ভালো করে জানে। নাইট ক্লাবে সিয়ামকে খুব সঙ্গ দেয় সে। আনিকা কিছুদিনের জন্য দেশের বাইরে গিয়েছিল বন্ধুদের সাথে ঘুরতে। সিয়ামের উপরে সে অনেক আগেই দুর্বল। এখনো বলা হয়নি, কারণ সিয়াম থেকে ওদের ধন সম্পদ ওকে বেশি টানে। আনিকা এতটাই আধুনিকা যে হাজার হাজার ছেলে ওর জন্য পাগল। ও সবাইকেই বেশ রপ্ত করে রেখেছে, কারণ সবাইকে লাগে তার শখ আহ্লাদ পূরণ করার জন্য। কিন্তু সিয়ামের উপরে আলাদা টার্গেট। আজ যখন ফিরে এসে বন্ধুদের কাছে সব শুনল, তখন ওর মাথা ঘুরে গেল। এতদিনের সব স্বপ্ন সব মাটির সাথে মিশে যাবে। কিন্তু যখন এটা ও শুনতে পেল ওর বউ একটা গেও, তখন একটা আশার আলো দেখতে পেল। মনে মনে পরিকল্পনা করলো, এটা দিয়ে সিয়ামকে বশ করতে হবে এবং বিয়েও করতে হবে, কারণ কাব্য যা যা পছন্দ করে আনিকা সেই রকম একটা মেয়ে। অতএব ওর পাতা ফাঁদে ফেলতে কষ্ট পেতে হবে না। সিয়াম আসার পরেই ক্লাবে চলে গেল। সাদিয়াকে কিছুতেই মানতে পারছে না, গেও ভূত একটা। আনিকা ওকে দেখে আজ খুশিতে বাকবাকুম করতে লাগলো। বুঝে গেল আজ সিয়ামকে ভালো করে জব্দ করতে হবে। তাই তো নিজেকে আরেকটু ঘষে মেজে উলঙ্গ হয়ে সিয়ামের নিকটে গিয়ে বসলো। আনিকা সদ্য গায়ে মাখা পারফিউমের গন্ধ ওর উলঙ্গ শরীর কাব্যকে নেশার মতো টানতে লাগলো। তাই তো ভুলে গেল সদ্য বিবাহিতা বউয়ের কথা। ওদিকে সাদিয়া অপেক্ষা করছে প্রাণ প্রিয় স্বামীর জন্য। আজকে রাত সব মানুষের জীবনে একবার আসে। সব মেয়ে এই রাতকে ঘিরে অনেক স্বপ্ন দেখে। সাদিয়াও তাই দেখেছিল। কিন্তু সিয়াম কোথায়? রাত শেষ হতে চলেছে।
আমজাদ সাহেব সারাদিনের ক্লান্তি শরীর নিয়ে ঘুমিয়ে গেছেন। জানতে পারলেন না তার ছেলে একটা জঘন্য কাজ করতে চলেছে। দেখতে দেখতে সাদিয়ার চোখ ঢলে পড়ল গভীর ঘুমে। ভোরের আজানের ধ্বনি ভেসে আসতেই ঘুম ভেঙে গেল সাদিয়ার। পূবের আকাশে তখনও আলোর রেখা ফোটেনি, বাইরে আবছা অন্ধকার। বিদ্যুতের আলোয় চোখ রাখলো ঘড়ির দিকে। ঘড়ির কাঁটা 5টা ছাড়িয়ে গেছে। জলদি করে বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো সাদিয়া। বিছানা সে আগের মতোই পড়ে আছে। সিয়াম এখনো ফেরেনি। সাদিয়া আর দেরি না করে নামাজের জন্য তৈরি হতে লাগলো। নামাজ শেষ করে মোনাজাতে হাত উঠোতেই চোখের পানি ধরে রাখতে পারল না। টপ টপ করে 2 গাল বেয়ে পড়তে লাগলো। মহান আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করলো, হে আল্লাহ, তুমি আমাকে ধৈর্য দাও, এই মানুষটাকে যেন তোমার রাস্তায় আনতে পারি। এমন সময় টের পেল কেউ রুমে ঢুকেছে। তাড়াতাড়ি করে মোনাজাত শেষ করে উঠে দাঁড়ালো। সিয়াম সারা রাত নাইট ক্লাবে থেকে বাসায় ফিরল। সাদিয়া তাড়াতাড়ি মোনাজাত শেষ করে হাসি মুখে স্বামীর দিকে এগিয়ে গিয়ে সালাম দিয়ে বলল, আমি আপনার জন্য অপেক্ষা করছিলাম। সারা রাত আপনি বাইরে ছিলেন। আমি আপনাকে জিজ্ঞাসা করব না কোথায় ছিলেন, কেন ছিলেন। শুধু এতটুকু বলবো, আপনি এমন কিছু করবেন না যেটার কারণে বাবা মানুষের কাছে ছোট হয়ে যান। সিয়াম একটু অবাক হয়ে গেল। নতুন বউ সারা রাত বাসর ঘরে একা থাকার পর কত বিনয়ের সাথে কথা বলছে, কিন্তু কালকের কথা আবার মনে পড়তেই সাদিয়ার দিকে তাকিয়ে থেকে বলল, আমি কোনো উপদেশ পছন্দ করি না, এটা আমার লাইফ, আমার ইচ্ছে মতো চলবো। এতটুকু কথা বলতেই টলতে টলতে বিছানায় গিয়ে শুয়ে পড়ল। সাদিয়া আগের থেকে মানসিকভাবে তৈরি ছিল। ও ভালো করে জানে আমার অধিকার আমাকে অর্জন করে নিতে হবে। ছোটবেলা থেকে ধৈর্য ধরে মানুষ হতে হয়েছে, তাই স্বামীর এইসব কথা গায়ে না মেখে এগিয়ে গেল সিয়ামের কাছে। সিয়ামের জুতা খুলে ঠিক করে বিছানায় শুয়ে দিল। অপলক চোখে সিয়ামকে দেখছে। চোখের পানি আসছে বারবার, কিন্তু সেদিকে খেয়াল নেই। মনে মনে ধিক্কার দিয়ে বলল, হতভাগা চোখ, এখনই তোর পানি গড়িয়ে পড়তে হবে? আমার প্রিয়তম স্বামীকে মন ভরে দেখতে দে। এমন সময় শ্বশুরের গলা পেয়ে চোখ তাড়াতাড়ি করে মুছে উঠে দাঁড়িয়ে দরজার দিকে এগিয়ে গেল। তারপর সালাম দিতেই শ্বশুর হাসি মুখে বলল, বৌমা, তোমার কোনো সমস্যা হয়নি তো? আমার কাল শরীরটা খারাপ লাগছিল, তাই ঘুমিয়ে পড়েছিলাম। বাবা, আমি এই বাড়িতে বউ হয়ে আসিনি, এসেছি আপনাদের মেয়ে হয়ে। আমাকে নাম ধরে ডাকবেন। আমজাদ সাহেবের খুশিতে মনটা ভরে গেল। তিনি সাদিয়ার কপালে চুমু খেয়ে ছলছল চোখে বললেন, তাই হবে মা, আজ থেকে তুই আমাদের মেয়ে। এমন সময় আমজাদ সাহেবের স্ত্রী এগিয়ে এসে হাসি মুখে বললেন, আমার বিরুদ্ধে মা ছেলে বুঝি ষড়যন্ত্র করা হচ্ছে? সাদিয়া শাশুড়িকে সালাম দিয়ে হাসি মুখে বলল, কারণ আমি ষড়যন্ত্র করলে বুঝি তাকে বলতে হয়? এই কথা শুনে সবাই হেসে উঠল। আমজাদ সাহেব বললেন, সিয়ামের মা, আজ আমি অনেক খুশি। আমি কোনো ভুল করিনি। একটা রত্ন এনেছি আমার ঘরে, যার আলোতে এই বাড়ি ঝলমল করবে। আমজাদ সাহেবের স্ত্রী সাদিয়াকে বুকের সাথে জড়িয়ে ধরে দোয়া করতে লাগলেন। বললেন, মারে, আজ থেকে এই সংসারের সব দায়িত্ব তোর। আমার ছেলেটাকে তোর হাতে তুলে দিলাম, তুই ওকে মানুষের মতো করে তৈরি করবি। সাদিয়ার চোখ থেকে টপ টপ করে পানি পড়ছে। বাবা মায়ের অভাব পূরণ হলো, নিজেকে অনেক ভাগ্যবতী মনে হচ্ছে। সিয়ামের কথা বলতে গিয়েও থেমে গেল। মনে মনে ঠিক করলো, যা করার আমাকে করতে হবে। নতুন করে বাবা মাকে আর টেনশন দেওয়া যাবে না। এভাবে কয়েকদিন কেটে গেল। সিয়াম সারা রাত নাইট ক্লাবে থাকে, দিনের বেলায় পড়ে পড়ে ঘুমায়। কেউ জানতেও পারল না সিয়াম আর সাদিয়ার মাঝে এখনো কোনো স্বামী স্ত্রীর সম্পর্ক হয়নি। আমজাদ সাহেব একদিন সিয়ামকে ডেকে বললেন, বাবা, আমার এখন বয়স হয়েছে, আমি চাই তুমি এখন আমাদের বিজনেস দেখাশোনা করো। সিয়াম মনে মনে খুশি হলো, ও তো এটাই চায়। তাই বাবাকে বলল, ঠিক আছে বাবা, আপনি কোনো চিন্তা করবেন না, আমি কাল থেকে অফিসে যাব। আমজাদ সাহেব বললেন, কাল থেকে নয়, আমার ইচ্ছে তোমাদের হানিমুন আগে সেরে আসো, তারপর। এ বলে সাদিয়াকে বললেন, বল মা, তুই কোথায় যেতে চাস? সাদিয়া বলল, বাবা, আপনাকে আর মাকে রেখে আমি কোথাও যাব না। আমি গেলে আপনাদেরকে দেখবে কে? পাগলি একটা, আমাদের কিচ্ছু হবে না। তোরা হানিমুন থেকে আসলে আমি ঠিক করেছি আমার বিষয় সম্পত্তি তোদের দুজনের নামে ভাগ করে দেব। তুই শুধু আমার ঘরের লক্ষ্মী না, এই ঘরের একটা মেয়েও। সব শুনে সিয়াম হা হয়ে গেল। তার মানে সাদিয়াকে বাবা অর্ধেক সম্পত্তি লিখে দিবে? এটা কিছুতেই হতে পারে না। তাহলে আমার সব ইচ্ছে মাটি হয়ে যাবে। আমি আনিকাকে খুব শীঘ্রই বিয়ে করতে চেয়েছি, কিন্তু এখন বাবা আমার সব ইচ্ছে নষ্ট করে দিল। সিয়াম আর কিছু না বলে ঘরে চলে গেল। ঘরে এসে রাগে ফুলছে। এমন সময় সাদিয়া এসে বলল, আপনি হয়তো বাবার কথায় রাগ করেছেন, কিন্তু বিশ্বাস করেন, আমার এইসবের উপরে কোনো লোভ নেই। আমি শুধু আপনার ভালোবাসা চাই। আপনি আমাকে এভাবে অবহেলা করবেন না, এভাবে দূরে ঠেলে দিবেন না প্লিজ। সাদিয়া সিয়ামের বুকের উপরে মাথা রেখে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছে। সিয়ামের কেন জানি সাহস হলো না সাদিয়াকে ঠেলে সরিয়ে দিতে। মাঝে মাঝে ঘুমের ভেতর যদি সাদিয়ার হাতটা সিয়ামের শরীরে লেগেছে, ও খুব বিরক্তির সাথে হাত সরিয়ে দিয়ে পাশ ফিরে ঘুমিয়েছে। কখনো ওকে স্পর্শ করার ইচ্ছে হয়নি। ওর দিকে তাকালেই আনিকার চেহারা ভেসে উঠছে। আর তখনই মনে হয়েছে আনিকা আমার জন্য ঠিক আছে, ওর মতো মেয়ে আমার সাথে মানায়। কিন্তু আজ কি হলো? সাদিয়ার চোখের পানিতে ওর জামা ভিজে গেছে। নিজের অজান্তেই ওর হাত উঠে গেছে সাদিয়ার পিঠে। আজ কেন জানি সাদিয়ার স্পর্শ একটা পবিত্রতা ছুঁয়ে গেছে। মনে বড্ড শান্তি লাগছে। আনিকা ঠোঁটের কাছে যখন নিজের ঠোঁট স্পর্শ করে, কই তখন তো এত শান্তি লাগে না।
তবে আজ কেন এতদিন পর কোনো নারীর স্পর্শ আমাকে বারবার টানছে? এমন সময় সিয়ামের ফোনটা বেজে উঠল। সাদিয়া সরে গেল সিয়ামের কাছ থেকে। ফোনে ভেসে উঠল আনিকার নাম। সিয়াম আর কিছু না বলে ঘর থেকে বাইরে বের হয়ে গেল। ক্লাবে রাতে আসতেই এক বন্ধু সিয়ামকে খুব করে ধরল। কাল তার বিবাহ বার্ষিকী, খুব বড় একটা পার্টি আছে, সবাই তার বউ নিয়ে আসবে। সিয়াম যেন অবশ্যই ওর বউকে নিয়ে আসে। সিয়াম বলল, ঠিক আছে, তুই এত করে যখন বলছিস আমি নিয়ে আসবো। এই বাড়িতে আসার পর থেকে সাদিয়া এক রাতও ভালো করে ঘুমায়নি। সাদিয়া কোরআনের হাফেজা, ওর তেলাওয়াত অনেক সুন্দর, একবার শুনলে বারবার শুনতে ইচ্ছে করে। তাই তো আমজাদ সাহেব আর তার সহধর্মিনী মাঝে মাঝে সাদিয়ার তেলাওয়াত শোনেন ঘন্টার পর ঘন্টা। আজও সিয়াম চলে যাওয়ার পর সাদিয়া কোরআন শরীফ পড়তে লাগলো। সিয়াম ক্লাবে গেলে সারা রাত পার করেই তবে ফেরে। সাদিয়া কোরআন তেলাওয়াত করার পর তাহাজ্জুদ নামাজ আদায় করে। কেঁদে কেঁদে আল্লাহর কাছে স্বামীর হেদায়েতের জন্য দোয়া করে। সিয়ামের আজ বাইরে মন নেই, বারবার মন ছুটে আসছে বাড়ির দিকে। আনিকার উলঙ্গ শরীর আজ ওকে টানছে না। সাদিয়ার ফুঁপিয়ে ফুঁপিয়ে কান্নার দৃশ্য এখনো ভাসছে চোখের সামনে। ওর মায়াবী চেহারাটা বারবার ভেসে আসছে চোখের সামনে। সিয়াম কাউকে কিছু না বলে ছুটল বাড়ির দিকে। বাড়িতে এসে দেখে সাদিয়ার সুমধুর কণ্ঠে কোরআন তেলাওয়াত করছে। সিয়াম সাদিয়ার পেছনে দাঁড়িয়ে থেকে পবিত্র কোরআন তেলাওয়াত শুনছে। হঠাৎ করে সাদিয়ার চোখ পড়ল ওর দিকে। সাদিয়া অবাক চোখে তাকিয়ে আছে, নিজের চোখে বিশ্বাস করতে পারছে না। সিয়াম ওর সামনে দাঁড়িয়ে সিয়াম অপলক চোখে সাদিয়াকে দেখছে। মেহরুন কালারের একটা শাড়ি পরেছে, হালকা কাজল টেনে দেওয়া দু চোখে, কালো কুঁচকুচে লম্বা চুলে বেনি করে ঝুলিয়ে রাখা, দুহাত ভর্তি কাঁচের চুড়ি, ঝনঝন করে একটা মিষ্টি আওয়াজ বাজছে। সাদিয়ার গোলাপ রাঙা ঠোঁটে একটা মিষ্টি হাসির ছোঁয়া, চোখে পানি, ঠোঁটে হাসি। বড্ড মায়াবতী লাগছে সাদিয়াকে। কি হলো আজ সিয়ামের? চোখ ফেরাতে পারছে না। সাদিয়া উঠে দাঁড়িয়ে হাসি মুখে সিয়ামকে সালাম দিয়ে ওর সামনে গিয়ে দাঁড়ালো। সাদিয়ার কাছে যেতেই ওর গায়ের মিষ্টি গন্ধ সিয়ামকে মাতাল করে দিল। ভুলে গেল নিজের সব কথা, ভুলে গেল আনিকাকে। আস্তে আস্তে সাদিয়াকে নিজের বাহুতে জড়িয়ে ধরল। সাদিয়া চোখ বন্ধ করে আছে, ওর সমস্ত শরীর থরথর করে কাঁপছে। আজকের রাতটা সাদিয়ার কাছে স্বপ্নের মতো কেটেছে। নিজেকে মনে হয়েছে পরম ভাগ্যবতী। ফজরের আজান কানে যেতেই সাদিয়া বিছানা থেকে উঠে বসল। জেগে উঠে নিজেকে আবিষ্কার করলো সিয়ামের বাহু বন্ধনে। সাদিয়া উঠে গিয়ে ওয়াশরুমে ঢুকলো। নিজে নামাজ শেষ করে সিয়ামকে অনেক ডাকাডাকি করলো। যখন সিয়াম উঠছে না তাই দেখে নিজের চুড়ি সিয়ামের কানে বাজাতে লাগলো। তবুও সিয়াম মরার মতো ঘুম। সাদিয়া মনে মনে ভাবলো, সবে তো বাড়ি ফিরেছে, নামাজও পড়বে ইনশাল্লাহ। প্রতিদিনের মতো ঘণ্টাখানেক কোরআন তেলাওয়াত করে শ্বশুর শাশুড়ির জন্য চা করতে রান্নাঘরে ঢুকলো। সাদিয়া আসার পর থেকেই এই কাজটা ও নিজেই করে। আমজাদ সাহেব অনেক নিষেধ করেছেন, কিন্তু সাদিয়া শোনেননি। সাদিয়ার গোলাপ ফুল অনেক পছন্দ। আমজাদ সাহেব অনেক রকমের ফুল গাছ সাদিয়ার জন্য এনেছেন। আজও ছাদে গাছগুলিতে পানি দিতে গেল, কিন্তু চোখে পড়ল সদ্য ফোটা একটা লাল টুকটুকে গোলাপের দিকে। শিশির পড়ে আছে গোলাপের গায়ে। আলতো হাতে ফুলটা ছিঁড়ে খোপায় গুজে দিল। টাটকা গোলাপের গন্ধে মনটা ভরে গেল। ঘরে এসে দেখে সিয়াম গুটিসুটি দিয়ে ঘুমিয়ে আছে। ও কাছে গিয়ে সিয়ামের মাথায় হাত বোলাতে লাগলো। এমন সময় সিয়ামের ঘুম ভেঙে গেল। সাদিয়া একটা হলুদ শাড়ি পরেছে, হাতে হলুদ কাঁচের চুড়ি, খোপায় টুকটুকে লাল গোলাপ। সিয়াম মাঝে মাঝে অবাক হয়, একটা মেয়ে কি করে এত রূপসী হতে পারে। সিয়াম কিছু সময় সাদিয়ার দিকে তাকিয়ে থেকে বলল, তুমি রাতে তৈরি থেকো, একটা পার্টিতে যেতে হবে। সাদিয়া সিয়ামকে বলল, কিন্তু আমাদের সমাজে তো বোরকা অচল, আর আমি ছোটবেলা থেকে বোরকা ছাড়া চলাফেরা করিনি, আমাকে মাফ করবেন, আমি পারবো না। দেখো সাদিয়া, এতদিন যা করার করেছো, আমি চাই তুমি আমার মতো চলতে শেখো। আমার সোসাইটিতে একটা সম্মান আছে, তোমার সেদিকেও তাকাতে হবে। নিজের স্ত্রীকে পরপুরুষের সামনে পুতুলের মতো প্রদর্শনীর পণ্য বানানোটাই কি সোসাইটি? তুমি কিন্তু সীমা ছাড়িয়ে যাচ্ছ। তুমি যদি সুখী হতে চাও তাহলে আমার ইচ্ছে মতো তোমাকে চলতে হবে, কিন্তু আমি আপনার জন্য নবীর আদর্শ ছাড়তে পারি না ছলো ছলো চোখে। তাহলে তুমি সারা জীবন গেও হয়েই থাকতে চাও? আল্লাহ রসুলের হুকুম মানার জন্য আমি যে কোনো কাজ বা অপবাদ নিতে প্রস্তুত। সিয়াম রাগে গজগজ করতে করতে চলে গেল। ভেবেছিল সাদিয়া ওর কথা রাখবে, কিন্তু ওর যা চিন্তা ভাবনা, ওকে নিয়ে শেষ পর্যন্ত সংসার করা অসম্ভব। ওকে নিয়ে সমাজে চলাফেরা করা যাবে না। আনিকা আমার জন্য পারফেক্ট, এটা ভালো করে পরিষ্কার হয়ে গেল। কেঁদে কেঁদে সাদিয়ার চোখ ফুলে লাল হয়ে গেছে। শ্বশুর দেখে বলল, কিরে মা, তোর চোখ মুখ লাল কেন? সিয়াম কিছু বলেছে? সাদিয়ার চোখ থেকে আরো পানি পড়ছে। শ্বশুরকে সব খুলে বলল। আমজাদ সাহেব ছেলের উপরে খুব ক্ষেপে গেলেন। ফুলের মতো একটা মেয়েকে বাজারের পণ্য করতে লজ্জা করলো না? তিনি হুঙ্কার ছেড়ে বললেন, ওকে আমি খুন করব, অমন ছেলে বেঁচে থাকার থেকে মরে যাওয়া ভালো। আমজাদ সাহেবের স্ত্রী ও সাদিয়া অনেক করে বুঝিয়ে ঠান্ডা করলেন। সাদিয়া বলল, বাবা আপনি ধৈর্য ধরুন, আপনার ছেলে ঠিক একদিন নিজের ভুল বুঝতে পারবে। আমজাদ সাহেব সাদিয়াকে বললেন, মারে তুই আসার পর থেকে রসুলপুর গেলি না, যা কিছুদিন বেরিয়ে আয়, ওই হতচ্ছাড়াটা একটু বুঝুক। সাদিয়া কেঁদে কেঁদে বলল, বাবা আপনারাই আমার বাবা মা, আমি কোথায় যাব? যতই ঝড় বাধা আসুক আমার জীবনে, আমি আপনাদের ছেড়ে কোথাও যাব না। ওদিকে সিয়াম রাতে একাই পার্টিতে এলো। আনিকা সিয়ামের ওপরে মনে মনে রেগে আছে। কাল কাউকে কিছু না বলে ক্লাব থেকে চলে গেছে।
সারা রাত ফোন বন্ধ ছিল। আনিকা ভাবছে তাহলে কি ওর সুন্দরী বউ ওকে হাত করে ফেলেছে? তাহলে এতদিনের সব সাধনা বিফলে যাবে। আনিকার অনেক দিনের স্বাদ সিয়ামের বিষয় সম্পত্তি হাতিয়ে নেওয়া, কিন্তু আজ যখন দেখলো সিয়াম একটা পার্টিতে একা এসেছে, তাও আবার গম্ভীর মুখে একের পর এক ড্রিঙ্ক করেই যাচ্ছে, তখন কিছু একটা হয়েছে। তবে কি ওর বউ আসতে না করেছে? বাহ, এই তো সুযোগ। লোহা এখন গরম, আরেকটু পোড়ালে নিজের ইচ্ছে মতো হাতিয়ার বানানো যাবে। তাই তো নিজের রাগ মাটি চাপা দিয়ে মুখে শয়তানি হাসি এনে এগিয়ে গেল সিয়ামের কাছে। ওর মুখোমুখি চেয়ারে বসে বলল, কেমন আছো সিয়াম? তোমাকে ভীষণ মিস করছি। ওহ, তুমি? কেন, অন্য কাউকে আশা করেছিলে নাকি? আমার মন মেজাজ খারাপ। একটা গেওকে বিয়ে করে আমার জীবনটাই শেষ হয়ে গেছে। আহ সুইট হার্ট, আমি আছি কি করতে? তোমাকে দেখিয়ে দেবো জীবনের সুখ কাকে বলে। ওকে ডিভোর্স দাও, চলো আমরা আজই বিয়ে করে ফেলি। কি বলো এইসব? আজই বিয়ে? সমস্যা কোথায় সিয়াম? ওকে ডিভোর্স লেটার পাঠিয়ে দিলেই ঝামেলা শেষ বলেই আনিকা ফোন রেখে দিল। আনিকা আজ ভীষণ খুশি, ওর স্বপ্ন পূরণ হতে চলেছে। ওদিকে সিয়াম কাউকে কিছু না বলে সাদিয়ার সব গহনা, নগদ টাকা পয়সা সব নিয়ে বেরিয়ে গেল। আপাতত চাকরি না হওয়া পর্যন্ত এগুলি দিয়ে চলতে হবে। আর গহনাগুলি ইচ্ছে করে নিল। আনিকাকে সাজিয়ে গুছিয়ে বন্ধুদের সামনে গর্ব করে বলতে পারবে, আমার বউ ঠিক আমার মতোই আধুনিক, যাকে নিয়ে আমি বুক ফুলিয়ে চলতে পারবো। সাদিয়ার মতো একটা আনকালচার মেয়েকে এগুলি মানায় না। এরকম হাজারো স্বপ্ন নিয়ে এগিয়ে গেল নতুন করে জীবন সাজাতে। আনিকা ভীষণ খুশি, সিয়ামকে নিজের করে পেল। সিয়াম আনিকাকে বিয়ের সময় বলেছে, আমাদের বিয়ের ঝামেলা মিটে গেলে সাদিয়াকে ডিভোর্স দেব। তুমি কোনো চিন্তা করো না। সিয়ামের আনার সব গহনা আনিকাকে দেয়া হলো। আনিকা নববধূর মতো সেজেছে। বিয়ের সমস্ত সহযোগিতা করেছে আনিকার বন্ধুরা। বিয়ের পর নতুন একটা বাসা নিল। আজ আনিকা আর সিয়ামের বাসরাত, কিন্তু সেই থেকে আনিকা বন্ধুদের সাথে গল্প করেই যাচ্ছে। আর একটু পরপর ভেসে আসছে হাসির কানফাটা শব্দ। সিয়ামের বিরক্ত লাগছে। আজ এই রাতটা একান্তই দুজনের, কিন্তু আনিকা কেন এমন করছে? আর বন্ধুদেরও যাওয়ার কোনো নামগন্ধ নেই। একসময় সিয়াম বাসর ঘরে এসে একটা চেয়ারে বসলো। এমন সময় চোখের সামনে ভেসে উঠল সাদিয়ার নিষ্পাপ চেহারাটা। মনে পড়ে গেল, এই তো কিছুদিন আগে মেয়েটা ঠিক একইভাবে বাসর ঘরে আমার জন্য অপেক্ষা করছিল, আর আমি ক্লাবে নেশায় মগ্ন ছিলাম। ঠিক আমার মতো সাদিয়াও কি কষ্ট পাচ্ছিল? এমন সময় আনিকা পেছন থেকে সিয়ামকে জড়িয়ে ধরে বলল, চলো ঘুমাতে যাই। আমার সুইটহার্টটা বুঝি রাগ করেছে? সিয়াম আনিকাকে বলল, আজ আমাদের বাসরাত আনিকা, আমার থেকে বন্ধুরা তোমার কাছে ইম্পর্টেন্ট হয়ে গেল? আনিকা সিয়ামের কথায় হেসে দিয়ে বলল, তোমার মুখে আমি এ কি শুনছি? তুমি তো আধুনিক যুগের একটা মডার্ন ছেলে, তুমি এই সামান্য ব্যাপারে এত জেলাস ফিল করছো কেন? বাসর ঘরে স্বামীকে রেখে বন্ধুদের নিয়ে হাসাহাসি করাটা কি ধরনের আধুনিকতা আনিকা? একই প্রশ্ন তোমাকে আমি যদি করি। আনিকার হঠাৎ করে এমন কথা শুনে সিয়াম চমকে উঠল। দরদর করে ঘাম বেয়ে পড়ছে, ভেসে উঠছে বারবার সাদিয়ার মুখ। নিজের বিবেক নিজেকেই ধিক্কার দিচ্ছে। সিয়াম আর কিছু না বলে এগিয়ে গেল বিছানার দিকে। আনিকা একগাল হাসি দিয়ে নিজের গহনাগুলি খুলে রেখে দিল। একটা নাইটি পরে এগিয়ে গেল সিয়ামের কাছে। ওর মুখের কাছে নিজের মুখ ঘষতে লাগলো। সিয়ামও একসময় আনিকাকে টেনে নিল নিজের একান্ত কাছে। ওদিকে সাদিয়ার অবস্থা দিন দিন খারাপের দিকে যাচ্ছে। মানসিক শারীরিক অবস্থা খারাপ, কারণ সিয়ামের এক বন্ধু জানিয়ে দিয়েছে সিয়াম একটা আধুনিক মেয়েকে বিয়ে করেছে, এবং কেন করেছে সেটাও বলে দিয়েছে। আমজাদ সাহেব সবকিছু শুনে বাকরুদ্ধ হয়ে গেলেন। হুঙ্কার ছেড়ে বললেন, আমি ওকে জেলের ভাত খাইয়ে ছাড়বো। আমার বিষয় সম্পত্তি এক ফুটাও ও পাবে না। ও বেঈমান। আমি এতদিন দুধ কলা দিয়ে সাপ পুষেছি। সাদিয়ার কান্না আর দেখতে পেলেন না। সাদিয়াকে বললেন, চলো মা, আমার সাথে থানায় চলো। থানায় কেন বাবা? কিছুটা অবাক হয়ে বলল, কুলাঙ্গারটা তোর অনুমতি ছাড়া বিয়ে করেছে, আমি ওকে জেলের ভাত খাইয়ে ছাড়বো। বাবা, আপনার ছেলের কোনো দোষ নেই, সব দোষ আমার। আমি পারিনি তার মতো চলতে। কি বলছিস সেসব মা? আমি ঠিক বলেছি বাবা। আর আপনার ছেলে তো অন্যায় কিছু করেনি। ইসলামে জায়েজ আছে 4টি বিয়ে করা। অঝরে চোখ থেকে পানি পড়ছে। তাহলে তুই কি বলতে চাস মা? অবাক হয়ে গেছে সাদিয়ার কথা শুনে। বাবা, আমি আপনার ছেলের যোগ্য না, তাই সে বিয়ে করেছে। যদি কখনো আমাকে তার যোগ্য মনে হয় তখন আসবে আমার কাছে ফিরে। আমি অপেক্ষায় থাকবো। মারে, তুই কি মানুষ নাকি পাথর? আল্লাহ তোকে কি দিয়ে তৈরি করেছেন? এত বুদ্ধি, এত ধৈর্য তোকে দিয়েছেন। এমন সোনার টুকরো রেখে ওই অমানুষটা কাঁচ নিয়ে টানাটানি করছে। সাদিয়ার শ্বশুর শাশুড়ি আরো আপন করে নিল সাদিয়াকে। সাদিয়া যত দিন যেতে লাগলো চেহারা মলিন হতে লাগলো। সবাইকে বুঝতে না দিলেও ভেতর ভেতর জ্বলে পুড়ে শেষ হয়ে যাচ্ছে। গভীর রাতে সবাই ঘুমিয়ে গেলে নামাজে বসে কান্নাকাটি করে স্বামীর জন্য দোয়া করতে লাগলো। সিয়াম খবর পেয়েছে বাবা কিছুতেই ঘরে অশান্তি করতে দেবেন না। সাদিয়া এই বাড়িতে থাকা অবস্থায় তিনি অন্য কাউকে এই বাড়িতে বধূ হিসেবে গ্রহণ করবেন না, এবং কিছুদিনের ভেতরে সমস্ত বিষয় সম্পত্তি সাদিয়াকে লিখে দিচ্ছেন। এটা শোনার পর থেকে আনিকা আরো বেপরোয়া হয়ে গেল। সিয়ামের কোনো কথা শোনে না। রাত করে বাসায় ফেরে। সিয়াম কিছু বললে মুখে মুখে ঝগড়া করতে ছাড়ে না। সিয়াম নিজে একটা বিজনেস শুরু করলো। সকাল থেকে রাত পর্যন্ত খাটাখাটি করতে হয়। বাসায় ফিরে দেখে আনিকা সব বন্ধুদের সাথে গল্প গুজবে মগ্ন। ওকে দেখেও কেয়ার করে না। সিয়াম একা কাপড় চোপড় বদলিয়ে ওয়াশরুম থেকে এসে খেয়ে দিয়ে শুয়ে পড়ে। এখন কোনো প্রতিবাদ করার ভাষাও পায় না।
কারণ কিছু বলেই আনিকা তেলে বেগুনে জ্বলে ওঠে, বলে কোথায় গেল তোমার আধুনিকতা? তুমি তো নিজের গেও আনকালচার বউ ছেড়ে আমাকে বিয়ে করেছ, আর আজ হাঁপিয়ে গেলে। সিয়াম এখন নিজের ভুল বুঝতে পারছে হারে হারে, কিন্তু সাদিয়ার কাছে ফেরত যাওয়ার সাহস নেই তার। মনে মনে ভাবছে সাদিয়া হচ্ছে হাজার হাজার কাটার পাশে একটা ফুটফুটে পবিত্র গোলাপ, যে নিজে ফুটে সবাইকে মুগ্ধ করে। আর আনিকা হচ্ছে বিষাক্ত সাপের বিষ, একবার যাকে দংশন করে তার জীবনটা শেষ করে দেয়। এমন সময় আনিকা ঘরে এলো, সিয়ামের পাশে বসে ওকে বলল, তুমি কি ঘুমিয়ে গেলে? না, তোমার রাসলীলা দেখছিলাম। দেখো সিয়াম, তোমার সাথে তর্ক করার কোনো ইচ্ছে আমার নেই। কি বলতে চাও বলো? শোনো, আমরা সব বন্ধুরা মিলে ঠিক করেছি কক্সবাজার যাব, তুমিও যাবে আমাদের সাথে। আনিকা, আমার বিজনেস নতুন শুরু করেছি, ওরা যাক, আমি আর তুমি পরে একদিন যাব। ওরা আর তুমি সমান হলে আমরা সব বন্ধুরা যাব, বন্ধুদের সাথে মজাই আলাদা। আমার হাতে এখন সময় নেই, বললাম তো পরে যাব। ঠিক আছে, তোমার আর যেতে হবে না, আমি একাই ওদের সাথে যাব। ও ঠিক আছে, এটাই যখন তোমার ইচ্ছে, আমার কিছু বলার নেই। সিয়াম এই কথা বলার সাথে সাথে ঝগড়া বন্ধ। আনিকা পাশ ফিরে শুয়ে পড়ল। সিয়াম যে বাসায় ভাড়া থাকে সেই বাসার বাড়িওয়ালা ছেলে ইদানিং খুব ঘুরঘুর করে, আনিকার সাথে খুব খাতির। সিয়াম যাওয়ার পরপরই চলে আসে, তারপর শুরু হয় গল্প। সিয়াম কয়েকদিন বলেছে, রায়ান কেন তোমার কাছে এত ঘুরঘুর করে? আনিকা হেসে দিয়ে বলল, জানো রায়ান খুব ভালো ছেলে, আমার সাথে খুব মজা করে, ওকে আমার ভীষণ ভালো লাগে। সিয়াম একটা দীর্ঘশ্বাস ছেড়ে চলে যায়। কিছু আর বলতে ইচ্ছে করে না, ভালো করে জানে ওটা ওর পাপের শাস্তি। সকালে সিয়াম চলে যাওয়ার পর ওর এক বন্ধু ফোন করে আনিকাকে বলল, কিরে দোস্ত, সিয়াম কি রাজি হলো? আর বলিস না, সিয়াম এখন নীতিবান সেজেছে, কিন্তু আমিও কম কিসে যাবই, এটা আমার ফাইনাল ডিসিশন। তাহলে তো একটা সমস্যা হয়ে যাবে। কেন, কি সমস্যা? আমাদের সাথে সবার একজন করে মেয়ে পার্টনার যাবে, একা একা কি মজা আছে বল? তুই তো একা হয়ে গেলি, কোনো টেনশন করিস না, আমার সাথে রায়ান যাবে, আমাদের বাড়িওয়ালা ছেলে। ঠিক আছে, তাহলে আমাদের টিকিট কাটি, কি বলিস? ঠিক আছে, আমাকে জানাস। আনিকা ভীষণ খুশি। রায়ানকে বলতেই ও রাজি হয়ে গেল। দুদিন পর আনিকা সিয়ামকে বলল, কাল আমাদের টিকিট কাটা হয়েছে, আমরা যাচ্ছি। ওহ, তাহলে তুমি যাবেই? সিয়াম, তুমি ভালো করে জানো আমি স্বাধীন যুগের আধুনিক মেয়ে, চার দেওয়ালের মাঝে বন্দি থাকতে চাই না। ঠিক আছে, যা ভালো বোঝো করো। আর হ্যাঁ, আমাদের সাথে রায়ানও যাচ্ছে। রায়ানের কথা শুনে সিয়াম হন করে চলে গেল, একটুও কথা বলতে ইচ্ছে করছে না। পরদিন আনিকা খুব করে সেজেগুজে তৈরি হলো। যাওয়ার আগে বলল, তুমি বাইরে যাচ্ছ? আমার জরুরি মিটিং আছে, আমি বের হচ্ছি। আনিকা, তুমি অনেক বদলে গেছো, এখন এইসব বলে আমার মুডটাই নষ্ট করবে না। এই বলে সানগ্লাসের চোখে দিয়ে কড়া পারফিউমের গন্ধে সারা ঘর ছড়িয়ে রেখে চলে গেল কক্সবাজারের উদ্দেশ্যে। আনিকার এভাবে চলে যাওয়া সিয়াম খুব কষ্ট পেল। সিয়াম অফিসের দিকে রওনা হলো, কিন্তু ওর কোনো কিছুতেই মন নেই। আনিকার এই উগ্র চলাফেরা কিছুতেই মানতে পারছে না। এইসব চিন্তা করতে করতে হঠাৎ করে সিয়াম একটা মাইক্রোবাসের সাথে সজোরে ধাক্কা খেল। সাথে সাথে জ্ঞান হারিয়ে ফেলল সিয়াম। রাস্তার লোকজন ধরাধরি করে হাসপাতালে ভর্তি করলো। এদের মধ্যে সিয়ামের একজন পরিচিত লোক ছিল, সে আনিকাকে ফোন করে সব জানালো। আনিকা দেরি না করে হাসপাতালে ছুটে এলো। তখনও সিয়ামের জ্ঞান ফেরেনি। ওদিকে সবাই অপেক্ষা করছে আনিকার জন্য। দেরি হয়ে যাচ্ছে, সবাই মিলে ঠিক করলো আনিকাকে ছাড়াই যাবে। সিয়াম যেহেতু এত বড় অ্যাক্সিডেন্ট করেছে, কিন্তু আনিকা সবাইকে অবাক করে বলল, সিয়াম অসুস্থ, ওর বাবা মা বউ আছে, আমি কেন আমার আনন্দ মাটি করব? আনিকা একজন নার্সকে বেশ কিছু টাকা ধরিয়ে দিয়ে বলল, এনার বাসার লোকজন একটু পরেই চলে আসবে, তুমি একটুও এখান থেকে নড়বে না। নার্স টাকা পেয়ে রাজি হয়ে গেল। আনিকা হাসপাতালের ফোন থেকে সিয়ামের বাসায় ফোন করলো, জানিয়ে দিল সিয়াম গুরুতর অ্যাক্সিডেন্ট করেছে। আনিকার পরিচয় জিজ্ঞাসা করতে বলল, আমাকে চিনবেন না, আমি হাসপাতাল থেকে বলছি। এবারে আনিকা দেরি না করে সিয়ামকে ওই অবস্থায় রেখে বন্ধুদের সাথে চলে গেল কক্সবাজারের ভ্রমণে। এই খবর পাওয়ার পর থেকে সাদিয়া আর সিয়ামের মা কেঁদে কেঁদে বুক ভাসাচ্ছে। আমজাদ সাহেব কষ্টে পাথর হয়ে গেলেন, শত হলো নিজের রক্ত। সাদিয়া আমজাদ সাহেবের কাছে এসে কেঁদে কেঁদে বলল, বাবা মানুষ মাত্র ভুল করে থাকে, সন্তান হাজারো অন্যায় করলেও বাবা মা মাফ করে দেন, আপনি আর মনে কষ্ট রাখবেন না, এখন তার এই বিপদে আমাদের পাশে থাকা উচিত। আমজাদ সাহেব সাদিয়াকে যত দেখেন তত অবাক হয়ে যান। কত ধৈর্য আল্লাহ এই মেয়েটিকে দিলেন। তিনি সাদিয়াকে বললেন, মারে, অন্যায় তো ও তোর সাথে করেছে, তুই পারবি সব ভুলে ওকে মাফ করে দিতে? বাবা, আমি তো আপনার ছেলেকে অনেক আগেই মাফ করে দিয়েছি, দোষ আমার, তার ইচ্ছে মতো আমি চলতে পারিনি। আর দেরি করবেন না, চলুন আমরা এখনই হাসপাতালে যাই। সাদিয়ার কথা শুনে আমজাদ সাহেব সবাইকে নিয়ে ছেলেকে দেখতে হাসপাতালে গেলেন। তিনি পরিষ্কার করে জানিয়ে দিলেন বাড়িতে কোনো অশান্তি হতে দিবেন না। সবাই যাওয়ার পরও দেখে সিয়ামের জ্ঞান ফেরেনি। সাদিয়া সিয়ামের পাশে বসে অপলক চোখে তাকিয়ে আছে, চোখ থেকে পানি পড়ছে টপটপ করে। সাদিয়া কিছু সময় বসে থেকে অজু করে নামাজে দাঁড়িয়ে গেল। আমজাদ সাহেব বড় বড় ডাক্তারের সাথে কথা বললেন যত টাকা লাগবে দেবে, আমার ছেলেকে সুস্থ করুন। সিয়ামের মা সেই থেকেই ছেলের মাথার পাশে বসে আছেন, তার বুকের মানিক। সঙ্গ দোষে আজ কোথায় নেমে গেছে, কিন্তু সে তার সন্তান, কি করে পারবেন দূরে ঠেলে দিতে? পরদিন সিয়ামের জ্ঞান ফিরল। বাবা মা আর সাদিয়াকে দেখে অবাক হয়ে গেল, চোখে পানি ছলছল করছে, করুণা দৃষ্টিতে সবাইকে দেখছে। সে যে ভীষণ অনুতপ্ত, চোখে ভাষা তা বলে দিচ্ছে।
আমজাদ সাহেব ছেলের মাথায় হাত বুলিয়ে দিলে বললেন, চিন্তা করো না, তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। তিনি চাইলেন এখন ফিরে চলে যেতে, কিন্তু সিয়ামের মা বললেন, এইমাত্র জ্ঞান ফিরেছে, আরেকটু থেকে চলে যাব। মায়ের মন চাইছে না সন্তানকে ছেড়ে যেতে। আমজাদ সাহেব আর তার সহধর্মিনী সাদিয়াকে সিয়ামের কাছে রেখে সরে গেলেন। সিয়াম সাদিয়াকে ইশারা দিয়ে কাছে ডাকল। সাদিয়া আস্তে আস্তে এগিয়ে এলো ওর কাছে। সিয়াম অসহায় আজ, এর পরিণতির জন্য নিজে দায়ী। সাদিয়া কাছে আসতেই ওর মাথাটা নিজের বুকের উপরে রেখে কাঁদতে লাগলো। পাশের রুমে বাবা মায়ের চোখেও পানি। ওদিকে সবাই মিলে কক্সবাজার সারাদিন হইচই করলো। আনিকার এক দুইবার যদিও সিয়ামের কথা মনে পড়েছে, কিন্তু একটু পর আবার ভুলে গেছে। হোটেলের সবাই স্বামী স্ত্রী পরিচয় দিয়ে রুম বুকিং করলো। একসাথে 7-8 জোড়া কাপল দেখে পুলিশের সন্দেহ হলো। রাতে এসে সবাইকে আটক করলো। আলাদা আলাদা জিজ্ঞাসাবাদ করা হলো। কেউ কারো পুরো নামটাই জানেন না, কি উত্তর দেবে। সবাই বুঝে গেল এরা লিভ টুগেদার করতে আসছে। কিছু ছবি তুলে পত্রিকা ছাপা হলো। আবারও কক্সবাজার একদল ভুয়া কাপল ধরা পড়েছে। সবাইকে থানায় নিয়ে যাওয়া হলো। 2 দিন হলো সিয়াম হাসপাতালে, কিন্তু ওর বউকে এখনো কেউ দেখেনি। সাদিয়া মনে মনে ভাবছে, হয়তো আমি আছে বলেই সে আসছে না। তাই ঠিক করলো যেদিন রিলিজ দেবে ও আসবে না। সিয়াম অন্য কারো হাত ধরে চোখের সামনে থেকে চলে যাবে, এটা তো কিছুতেই সে সহ্য করতে পারবে না। সাদিয়া সিয়ামকে স্যুপ খাইয়ে দিচ্ছে আর মনে মনে এইসব ভাবছে। এমন সময় সিয়ামের একটা বন্ধু এলো। সাদিয়া তাড়াতাড়ি করে উঠে পাশের রুমে চলে গেল। বন্ধুটা একটা পত্রিকা বের করে ওর চোখের সামনে ধরল। আনিকা, রায়ান আর সবার ছবি দেখে ও অবাক হয়ে গেল। আনিকা এতটা নিচে নেমে গেছে, ছি ছি ছি, এটা যদি এখন বাড়ির কেউ দেখে কিভাবে মুখ তাকাবে। সিয়াম বন্ধুকে বলল, তুই ডিভোর্স পেপার রেডি কর, আমি আনিকাকে ডিভোর্স দিয়েই আমার বাড়িতে ফেরত যাব। আর আমার বাসার চাবি বাড়িওয়ালার হাতে দিয়ে বলবি আমি বাসা ছেড়ে দিলাম, তার ছেলে আর ছেলের বউকে দিতে। সিয়ামের বন্ধু উঠে চলে গেল। সেও খুব খুশি, কারণ প্রথম থেকে আনিকাকে তার অপছন্দ। সাদিয়া পাশের ঘরে শাশুড়িকে বলল, মা তাকে তো দেখছি না, 2 দিন হতে চললো, হয়তো আমার জন্য আসছে না, না আসলেই ভালো, ওই মুখপুরিটার জন্য আমার ছেলেটার এই অবস্থা। তুই যা, সিয়ামের কাছে যা। সাদিয়া একটু পর আবার সিয়ামের কাছে এসে বসলো। এসে দেখে সিয়াম চোখ বন্ধ করে শুয়ে আছে। সাদিয়া মনে মনে ভাবে, তারও নতুন বউয়ের জন্য মন খারাপ। না না, আমি আজই চলে যাব। যে আমাকে অধিকার দিতে চায় না, আমি কেন জোর করব। এমন সময় সিয়াম সাদিয়ার দিকে তাকিয়ে দেখলো চোখে পানি। তারপর সাদিয়া বলল, আমি আজই চলে যাব, তুমি চলে গেলে আমাকে কে নিয়ে যাবে। সাদিয়া, তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি ভুল করেছি, আজ আমি অনুতপ্ত। আমার পাপের শাস্তি প্রতিনিয়ত আমি পাচ্ছি। আমি কালই ওই মেয়েকে ডিভোর্স দেব। আমি আমার কাজের জন্য লজ্জিত, তোমার মতো হীরের টুকরো রেখে কাজের পেছনে ছুটে চলেছি। সত্যি তুমি রত্ন, বাবা তোমাকে চিনতে ভুল করেনি, আমি করেছি। আমার ভুলের প্রায়শ্চিত্ত করতে চাই, তুমি আমাকে একটাবার সুযোগ দাও। সাদিয়া সবকিছু শুনে নিজেকে ধরে রাখতে পারল না। স্বামীর বুকের ওপর পড়ে হাউমাউ করে কাঁদতে লাগলো। চোখের পানিতে সমস্ত কষ্ট ধুয়ে মুছে যাচ্ছে। সিয়াম সাদিয়াকে নিজের সাথে আরো জড়িয়ে ধরে কাঁদছে। তবে এই কান্না কোনো কষ্টের না, নতুন করে ফিরে পাওয়ার আনন্দ। আমজাদ সাহেব সিয়ামকে মাফ করে দিলেন। সবাইকে নিয়ে বাড়ির দিকে রওনা হলেন। আজ তিনি বাবা হিসেবে সফল, পেরেছে ছেলেকে ভালো পথে আনতে। তাই তো বারবার সাদিয়াকে দেখছেন আর দোয়া করছেন, এই মেয়েটার মতো প্রতিটা ঘরে বউ আসুক, যার কোষ্ঠী পাথরের ছোঁয়া পেয়ে অমানুষ্য পাবে সঠিক পথ।